এখন আমরা সরাসরি চলে যাচ্ছি অমর একুশে গ্রন্থমেলায়। প্রকৃতিতে গুমোট আবহাওয়া, বইমেলায়ও একটা গুমোট আবহাওয়া রয়েছে। দ্বিধাদ্বন্দ্ব তো আগেই ছিল, ফেব্রুয়ারিতে মেলা হবে কি হবে না। তারপরে মার্চে মেলা আসলো, মার্চ পেরিয়ে এপ্রিল, দ্বিধাদ্বন্দ্ব এখনও কাটেনি। শেষ পর্যন্ত বইমেলা 30 দিন হবে কিনা তা নিয়ে এখন দ্বিধাদ্বন্দ্ব। তারপরও লেখক পাঠক প্রকাশকদের মিলন মেলায় আজও পরিণত হয়েছে 17তম দিনের এই বইমেলায়। আজকে গতকালের তুলনায় পাঠক সংখ্যা কম, তবে যারা এসছেন তারা কিন্তু বই কিনছেন, কারণ একটি দ্বিধা রয়েছে বইমেলা কবে শেষ হয়ে যায়। এই কারণে যাদের কিনবার কথা তারা কিনে নিচ্ছেন। আজও অসংখ্য বই প্রকাশিত হয়েছে। 17 দিনে প্রায় 1800-র মতো বই প্রকাশিত হয়েছে। সামনের দিনগুলোতে বই প্রকাশিত হতে পারবে কি পারবে না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কিন্তু রয়েই গেল। তারপরও বইমেলা কিন্তু চলছেই, প্রাণের মেলা, প্রাণের উচ্ছ্বাস আমাদের হৃদয়ে নিশ্চিতভাবে আন্দোলিত করবে। বলছিলাম যে আজকে আবহাওয়াটা একটু গুমোট, সেই গুমোট আবহাওয়ায় একটু গরম রয়েছে। সেগুলো ছাপিয়ে, করোনার আতঙ্ক ছাপিয়েও অসংখ্য মানুষ আসছেন। বিক্রেতারা কিন্তু এই যে বইমেলার বিক্রি নিয়ে মোটেই সন্তুষ্ট নন, সেই অসন্তুষ্টির কথা কিন্তু তারা বারবার জানিয়েছেন। আজকের প্রাণের মেলায় আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে রয়েছেন SM নিয়াজ মাওলা, যিনি একজন মিথোলজির লেখক বলা যেতে পারে তাকে। আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু জানতে চাই, রূপকথা আর মিথোলজি কোনো কি পার্থক্য আছে? রূপকথা মিথোলজি দুটোর মিলটা প্রথমে বলি, সেটা হচ্ছে যে দুটোই আপনার কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম নেই। আমরা যে ছোটবেলায় পড়তাম যে এক দেশে ছিল এক রাজা, সেরকম আর কি মিথোলজিও সেরকম, যে কোনো নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম নেই। আর যদি আমরা পার্থক্যের কথা বলি, মিথোলজির মধ্যে আপনার পুরাণের ভিতরে আপনার ধর্মতত্ত্ব চলে আসে, আপনার সৃষ্টিতত্ত্ব চলে আসে। আপনার রূপকথা বলতে আসলে আমরা মূলত বুঝে থাকি রাজা রানীর গল্প, বা ওরকম সৃষ্টিতত্ত্ব বা ধর্মতত্ত্বটা বা রিলিজিয়াস বিলিফটা আসে না, যেটা মিথোলজি বা পুরাণের মধ্যে আসে আর কি। পেশাগতভাবে আপনি একজন চিকিৎসক হয়েও মিথোলজির ব্যাপারে কিভাবে আগ্রহী হলেন? আচ্ছা, আমি যেহেতু চিকিৎসক, সেজন্য আমার যখন মেডিকেল সায়েন্সে আমি পড়তে গিয়েছিলাম, তো অনেক শব্দ দেখা গেল যেগুলো গ্রিক মিথোলজি অরিজিন। তো এবং সেই শব্দগুলো অরিজিন সম্পর্কে পড়তে গিয়ে আমার প্রথম গ্রিক মিথোলজি সম্পর্কে আগ্রহ। এবং গ্রিক মিথোলজি থেকে আমি কিন্তু 2017 সালে জাগৃতি থেকে আমার প্রথম গ্রিক মিথোলজির বই বের হয়েছিল। এবং তারপর এই যে মিথোলজিটা একবার ঢুকে গিয়েছিলাম ভিতরে, এরপর মনে হলো যে না, শুধু গ্রিক মিথোলজি হবে না, এর ইজিপশিয়ান মিথোলজি আছে, যেটা থেকে বিশ্বের 75% ধর্ম চলে এসেছে। তারপর আপনার ল্যাটিন আমেরিকা মায়া, আজটেক, ইনকা মিথোলজি আছে, ভাইকিংস মিথোলজি আছে, নর্স মিথোলজি প্রচুর। তো ওই যে একবার আগ্রহটা পেয়ে গেলাম মেডিকেল সায়েন্স থেকে বিভিন্ন শব্দের অরিজিন পড়তে গিয়ে, সে আগ্রহটাই রয়ে গেল আর কি। এবং সেখান থেকে বিভিন্ন মিথোলজিতে বইটা দেখছি, মানে খুবই রুষ্টপুষ্ট দেখা যায় না। কি মনে হয় যে বাংলাদেশের যে পাঠক, তাদের এরকম একটি বড় বই পড়বার ধৈর্য রয়েছে? আসলে তার চেয়ে আমি বলি যে আমি বইটা কাদের জন্য লেখা আর কি। আপনারা জানবেন যে যারা স্টাডি করতে চায় বা মিথোলজির উপর যারা খুব ইন ডিটেলস পড়তে চায়, ইভেন অনেক ইউনিভার্সিটিতে আমাদের ড্রামা তত্ত্ব বিভাগ আছে, অন্যান্য ইতিহাস বা হিস্ট্রি বিভাগ আছে, যেখানে মিথোলজি সম্পর্কে রেফারেন্স বুক বা পড়ানো হয়। মূলত তাদের জন্য এটা। এছাড়াও অনেকে মিথোলজির গল্পগুলো খুব পছন্দ করেন, এখানে কিন্তু সে ভাষাতেও লেখা আছে গল্পগুলো। আপনি যে প্রশ্নটা করলেন যে আমাদের বাংলাদেশের পাঠকরা আসলে এটা পড়ার সুযোগ পাবেন কিনা, দেখেন ভালো লেখা হলে তারা কিন্তু হুমায়ুন আহমেদের বিশাল বইও পড়েছেন, ঠিক আছে। অতএব আপনাকে দেখতে হবে যে আমার বইয়ের কন্টেন্টটা কীরকম এবং সেটা কী ভাষায় কীভাবে লেখা। তো আমার যেটা আসলে ধারণা,
যে পুরোটা একবারে পড়তে পারবে কিনা জানি না, তবে তারা এটাকে আসলে এজ এ রেফারেন্স বুক হিসেবে বা যখনই সুযোগ পাবে একটু একটু করে, কারণ সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আপনাকে একবারে সিরিয়াল পেয়ে পড়তে হবে না, মানে প্রথম পেজ পড়লে আপনি যে মাঝখানে পড়তে পারবেন না সেটা না, আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো অধ্যায় থেকে আপনি শুরু করতে পারবেন, কারণ এক একটা অধ্যায় হচ্ছে আপনার স্বতন্ত্র অধ্যায়। অতএব এটা টাইম নিয়ে বুঝে শুনে তারা সময় নিয়ে এটা পড়তে পারবে। আশা করি সেই ধৈর্যটুকু আমাদের পাঠকদের আছে। আমরা ছোটবেলায় অনেক গ্রুপ কথা পড়েছি, বাট সেগুলোর মধ্যে কি এমন অনেকগুলো রয়েছে যেগুলো আসলে মিথোলজি অথচ আমরা জানতাম না, এরকম কোনো বিষয় আছে? আসলে আমাদের আমার ঠাকুরমা ঝুলি থেকে আমরা সর্বপ্রথম আমাদের জীবন শুরু করি আর কি, রূপকথা গল্পগুলো পড়া শুরু করি। আমার ডালিম কুমারের গল্প পড়ি। এখন আসলে আমাদের দেশে কিন্তু এখনো অনেক মিথোলজি আছে বা অনেক রূপকথা আছে যেগুলো আমরা এখনো সবার সামনে নিয়ে আসতে পারিনি। আমাদের বেশ কিছু লেখক আছেন, যেমন সালেক খোকন ভাই আছেন, যিনি সাঁওতালদের বা উপজাতীয়দের রূপকথাগুলো নিয়ে আসছেন সামনে, এবং আসাদুজ্জামান জুয়েল ভাই আছেন, যিনি আরেক ট্রাইবের উপজাতিদের রূপকথা নিয়ে আসছেন। তো এই কাজগুলো আস্তে আস্তে ধীরে ধীরে শুরু হচ্ছে। তো সবাই মিলে যখন একসাথে কাজগুলো করবে, পুরো বাংলাদেশে আমাদের 64টি জেলা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীও আছে, তাদের রূপকথাগুলো যদি আমরা কালেকশন করতে পারি, যে ইচ্ছা আমারও আছে, তাহলে আমরা মনে করি যে অনেক মিথোলজি আছে যেগুলো আমরা আসলে এখনো জানি না বাংলাদেশে, সেগুলো বের হয়ে আসবে। আমি একটু বলতে চাই, আপনি মিশরীয় মিথোলজির বই লিখলেন, গ্রিক মিথোলজি নিয়ে লিখলেন, কিন্তু এগুলো কোনোটাই আসলে বাংলা ভাষায় ওরকম রেফারেন্স বুক পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি লিখতে গিয়ে বা আপনার গবেষণা করতে গিয়ে ভাষাগত কোনো সমস্যায় পড়েছিলেন? এটা খুব ভালো কথা বলেছেন, কারণ আমি যখন গ্রিক মিথোলজি লিখতে গিয়েছিলাম তখন সেম প্রবলেমটা ছিল যে বাংলা ভাষায় ওরকম ভালো রেফারেন্সগত বই পাওয়া যায় না। ইজিপশিয়ানের ক্ষেত্রেও হয়নি। আপনি আমার দুটো বই রেফারেন্সে দেখবেন যে আমি মূল যে বইগুলো ইংরেজি বা অন্যান্য রাইটারদের বাইরের দেশের তাদের বইগুলো ব্যবহার করেছি, এই ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে বইগুলো বাংলাদেশে পাওয়া যায় না, এবং এই ক্ষেত্রে আমাকে আমাজন থেকে নিয়ে আসতে হয়েছে, অথবা আমার কিছু রিলেটিভস আছেন যারা দেশের বাইরে থাকেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করার পর তারা বইগুলো যখনই দেশে এসেছেন বইগুলো এখান থেকে নিয়ে এসেছেন। আমি গ্রিক মিথোলজি লিখেছিলাম 2017 সালে, এটা হচ্ছে 2021, 4 বছরের মধ্যে 3 বছরে গিয়েছে আমার এইসব রেফারেন্স বুক কালেকশন করতে। এবং সেই রেফারেন্স বুকগুলো কিন্তু ইংরেজিতে, মিশরীয় ভাষা কিংবা গ্রিক ভাষায় নয়, সেটিও একটা সমস্যা তৈরি হয়েছে কিনা? আচ্ছা, আমি ইজিপশিয়ানের কথা বলতে পারি। যেমন হ্যাঁ, ইজিপশিয়ান মিথোলজিটা কিন্তু আপনার মূলত আসছে আপনার হায়ারোগ্লিফস থেকে, এবং সেটা আপনার যখন ট্রান্সলেট করে বিভিন্ন ইজিপ্টোলজিস্ট যারা, তারা যখন তাদের বইগুলোতে লিখেছেন, আমি খেয়াল করেছি যে একটা লেখকের সাথে আরেকজন লেখকের বেশ কিছু অমিল ছিল, যেটা আপনি বলতে চাইলেন যে মূল ইংরেজি বইগুলোতে আমরা অমিলগুলো পেয়েছি। এই ক্ষেত্রে আমি যেভাবে সমস্যার সমাধানটা করেছি সেটা একটু অদ্ভুত বলতে পারেন। সেটা হচ্ছে যে আমি তখন সাপোজ যদি আমি বলি যে একটা পেপিরাসে, একটা নির্দিষ্ট পেপিরাসের কথা বলা আছে যে সেখানে এই ঘটনাটা বর্ণনা করা আছে, এবং আমি দেখলাম যে 2টা বইতে বা 3টে বইতে 3 রকম বা একটু ডিফারেন্ট আছে। তো আমি পেপিরাসটা মূল যে হায়ারোগ্লিফিক্সটা আছে সেটাকে ইন্টারনেট থেকে আমি ডাউনলোড করেছি, এবং ইন্টারনেটে সফটওয়্যার পাওয়া যায় যে হায়ারোগ্লিফিক্সের ট্রান্সলিটারেশন অ্যান্ড দেন ট্রান্সলেশন। ওটা যে একজাক্টলি সেটা হবে সেটা না, বাট ওইটা করলে বোঝা যাচ্ছে যে 3টার মধ্যে এটার সাথে কোনটার কাছাকাছি মিলেছে। আমি তখন সেটাকেই আমি এটা গ্রহণ করেছি। আরেকটি বিষয় বলতে চাই যে বর্তমান সময়ে বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি যে বেশ কয়েক বছর ধরে ফিকশন নন ফিকশনের চাইতে নন ফিকশন খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে লেখক হিসেবে আপনার অভিজ্ঞতা নেই? আসলে আমি এখন পর্যন্ত 4টা বই আমার হয়েছে, একটা গ্রিক মিথোলজি, একটা ইজিপশিয়ান মিথোলজি, আর গল্প গ্রন্থের 2টা আছে, ভ্রষ্ট সময় এবং পুনশ্চ ক্যামেরা। তো এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি 2 ক্যাটাগরিতে আসলে 2 রকম লেখক পাঠক। যারা আপনারা গল্প পড়ছেন, গল্পগ্রন্থ পড়ছেন, উপন্যাস পড়ছেন, তারা খুব একটা মিথোলজির প্রতি আগ্রহ হচ্ছেন না বা এই ধরনের বইয়ের প্রতি আগ্রহ হচ্ছেন না, আবার যারা এই ধরনের বই পড়ছেন তারা ওগুলোর প্রতি আগ্রহ হচ্ছেন না। তবে একটা সুস্পষ্ট পার্থক্য বলা যেতে পারে, সেটা হচ্ছে যে আমি জানি না আমাদের পাঠকরা কিভাবে নেবে ব্যাপারটা। সেটা হচ্ছে যে বইমেলাতে আমরা এসে দেখেছি ছোট গল্প বা উপন্যাস বা শুধু বইমেলা কেন্দ্রিক হয়ে যাচ্ছে। বেশিরভাগ বইমেলা পড়ে আর বইগুলো পাঠকপ্রিয়তা পাচ্ছে না বা পাঠক কিনছে না। বাট নন ফিকশন বইগুলো কিন্তু সারা বছরেই আপনার একটা চাহিদা থাকছে, রেফারেন্সের জন্যই হোক বা অন্য কোনো প্রয়োজনই হোক, সেই চাহিদাটা রয়ে যাচ্ছে পাঠকের কাছে। আমার কাছে এই একটা গুরুত্বপূর্ণ পার্থক্য মনে হচ্ছে আর কি। প্রথম প্রশ্ন আরেকটি, যে মিথোলজির ভবিষ্যৎটা কি? এবং এখন বর্তমান সময় এসে দেখছি মিথোলজি বা ওই গল্প নিয়ে অনেক বড় বড় প্রজেক্ট, মুভি হচ্ছে, বড় বড় মানে হলিউড বলিউড সব জায়গায়। তো সেই জায়গায় ভবিষ্যৎটা কি? শেষ পর্যন্ত বইয়ের
থেকে উঠে চলচ্চিত্রে উঠতেছে, কিন্তু মানে এই গল্পগুলোর আসলে কি ভবিষ্যৎ আছে, আপনি কি মনে করেন? আমি আপনাকে একটা ইন্টারেস্টিং কাহিনী বলি। সেটা হচ্ছে গ্রিক মিথোলজিতে একটা বন্যার কাহিনী আছে, ডিউক্যালিয়ান বন্যা বা ফ্ল্যাড অফ ডিউক্যালিয়ন, যেটা হচ্ছে যে মানব জাতি যখন খুব অন্যায় কাজ করতে থাকেন, জিউস তখন তাদেরকে বন্যাতে ভাসিয়ে দেন, বন্যার পানিতে ভাসিয়ে দেন শাস্তির স্বরূপ হিসাবে। আপনি দেখেন আমাদের ইসলাম ধর্ম কিন্তু ফ্ল্যাড অফ নুহা কাহিনী আছে, নুহা আলাইহিস সালামের বন্যার কাহিনী আছে, যে যখন মানবজাতি পাপাচারে লিপ্ত হয় আল্লাহ তখন বন্যা দিয়ে ভাসিয়ে দিয়েছেন। আবার একইভাবে মেসোপটেমিয়ার মিথোলজিতে কিন্তু আত্রাহাসিসের বন্যা আছে, সেম ব্যাপার, যে আপনার মানুষ পাপাচারে নিমগ্ন, স্রষ্টা বন্যা দিয়ে তাদেরকে ভাসিয়ে দিচ্ছে। আমি এক্সাম্পলটা কেন দিলাম দেখেন, প্রতিটা মিথের সাথে কিন্তু একটা মিথের সাথে আরেকটা মিথে প্রচুর মিল আছে। এবং আমি প্রথমে একটা কথা বলেছি যে ইজিপশিয়ান মিথোলজি থেকে আপনার বিশ্বের 75% রিলিজিয়ান চলে এসেছে আর কি। সেক্ষেত্রে আমি যদি মিথটা খুব ভালোভাবে জানি, আমি যদি প্রতিটা দেশের মিথোলজি সম্পর্কে আমার একটা ভালো আইডিয়া থাকে, আমি কিন্তু সেই দেশে একটা ক্রাইটেরিয়া, সেই দেশের চরিত্র, সেই দেশের মানুষজন কিভাবে বেড়ে উঠছে, তাদের মনোজগতের চিন্তা ভাবনা কি, সেটা সম্পর্কে আমার একটা ভালো আইডিয়া হবে। মিথোলজিটা এখনও ওইভাবে সায়েন্টিফিক স্টাডি হিসাবে আমরা বিবেচিত করছি না, বাট এইটার মাধ্যমে যদি এটাকে আমরা সায়েন্টিফিক ওয়েতে আগাইনি, আমরা এরকম মিল আরও প্রচুর পাবো। আজকে আমি একটু আগে আপনাকে এক্সাম্পলের মাধ্যমে বললাম যে মেসোপটেমিয়া, মিশর এবং গ্রিকের মধ্যে যে মিলটা বা ইসলাম ধর্মের সাথে যে মিলটা, একইভাবে আমরা আরও অনেক মিথোলজির মধ্যে একই রকম মিলটা পাবো। আপনি ট্রজান ওয়ার, গ্রিক মিথোলজির ট্রজান ওয়ারের সাথে আপনি আমাদের ভারত মহাবর্ষের রামায়ণ এবং মহাভারতে প্রচুর মিল পাবেন। এই মিলগুলো যদি আমরা সায়েন্টিফিক ওয়েতে আমরা স্টাডি করি, আমরা কিন্তু প্রতিটি এলাকার মানুষের একটা অরিজিন কিভাবে আসলে আমাদের প্রাগৈতিহাসিক কাল যেটা বলে কিভাবে কোত্থেকে আসলো, আমার ধারণা এটা সম্ভব। এই জন্য দরকার সায়েন্টিফিক একটা স্টাডি মিথোলজি নিয়ে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আজকে 17তম দিনের মতো মেলা। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেছেন লকডাউনে বইমেলা বন্ধ থাকবে, তবে চূড়ান্ত সিদ্ধান্তটা আগামীকালই হবে। সব কিছু মিলিয়ে তারপরও 17 দিন বইমেলা হলো, এটি সংস্কৃতির জন্য একটি নিশ্চিতভাবে একটি বড় বিজয়। তো সামনের যদি আরেকটি দিন থাকে, সেদিনটাও লেখক, পাঠক, প্রকাশক থাকবেন, এমনটাই সবার প্রত্যাশা।